রাষ্ট্রজুড়ে অন্ধকার, চতুর্দিকে খন্দকার। 2001 থেকে 2005 সাল 1/11 কি, কেন এবং কিভাবে এটা হয়েছিল। আর আওয়ামী লীগ যে তত্ত্বাবধায়ক সরকার নামে শুনতে চায় না, কথা বলতে তো কোনো ট্যাক্স লাগে না। আমার চেহারা উত্তম কুমারের মতো। এই সংবিধান সংশোধন আগস্টে বিরোধী দলের সমাবেশে গ্রেনেড হামলা, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, পুলিশও সেদিন ব্যাপক গুলিবর্ষণ করে সাপের মতো পিটিয়ে মেরেছে। প্রতিপক্ষের কর্মীদের লাশের উপর দাঁড়িয়ে উল্লাস করেছিল। দিনাতিপাত করতে হয়েছে সাধারণ মানুষকে। এরশাদ হঠাৎই গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন, ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মতো নিজেকে নিলামে তুলতে। ব্যাপারটা এরশাদের সৌভাগ্য না বাংলাদেশের দুর্ভাগ্য? তখন সেনা অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠল। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পদক পেয়ে জনপ্রিয়তার তুঙ্গে। গণতন্ত্র পেলে বাংলাদেশের নেতারা জনসাধারণের মাথায় মল ত্যাগ করে সমস্ত দেশটা দুর্গন্ধময় শৌচাগারে পরিণত করেন। সেনাবাহিনীর বুটের তলায় বাংলাদেশি রাজনৈতিকদের উপযুক্ত স্থান। 1/11 ভিন গ্রহ থেকে কেউ এসে গটিয়ে দিয়ে যায়নি। 1/11 কুশলী বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, জাতীয় পার্টির নেতারা। নজিরবিহীন নির্লজ্জতা। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধান থেকে তুলে দিয়েছে। ইতিহাস বলে ক্ষমতার পরবর্তী পালাবদলও শান্তিপূর্ণ হবে না। আশঙ্কা প্রকাশ করে গেলাম, ভিন্ন নামে, ভিন্ন রেসিপিতে, ভিন্ন স্বাদে 1/11 আবারও ফিরে আসবে। 15-20 বছর পর পর বারবার 1/11 নেমে আসবে। শ্রীমান আখতারুজ্জামান আজাদের চমৎকার একটি প্রবন্ধ। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ওনার একটা চমৎকার বই আছে। 100 জন তরুণকে জিজ্ঞেস করেন কি বাংলাদেশে থাকবেন, 100 জনের মধ্যে 90 থেকে 95 জন বলবেন যে না, আমি বাংলাদেশে থাকতে চাই না। তো আমার তারেক জিয়া সাহেবের কাছে, আপনি দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করেন রাষ্ট্রজুড়ে অন্ধকার আর চতুর্দিকে খন্দকার। এই কথাটা আমি বলি নাই, কথাটা বলেছেন আমার অত্যন্ত প্রিয় একজন লেখক আখতারুজ্জামান আজাদ। চলুন, এই যে রাষ্ট্রজুড়ে অন্ধকার, চতুর্দিকে খন্দকারের দল, আসলে 2001 থেকে 2005 সাল অর্থাৎ তৎপরবর্তী 1/11 কি, কেন এবং কিভাবে এটা হয়েছিল তার পুরো প্রবন্ধটা আমরা এক নাগারে পড়ে ফেলি। চলুন তাহলে। 1/11 কি, কেন এবং কিভাবে। 11 জানুয়ারি 2023। এবছর যাদের ভোটার হওয়ার বয়স হয়েছে তাদের জন্ম 2005 সালে। বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন 2024 সালে। 2024-এ যারা 18 সদ্য পা দিয়ে ভোটার হবে তাদের জন্ম 2006-এ। নতুন শতাব্দীতে জন্ম নেওয়া জনগোষ্ঠী জানেই না 1/11 কি, 1/11 কেন ঘটেছিল, কাদের কারণে ঘটেছিল, না জানাই স্বাভাবিক। 1/11 কালে যেহেতু তারা দুগ্ধবস্য ছিল, কিন্তু তাদের জানা দরকার বাংলাদেশের রাজনীতিতে মহাপ্রলয় সৃষ্টিকারী 1/11-এর শানে নুজুল সম্পর্কে, এর ঘটনা প্রবাহ সম্পর্কে, সুদূর প্রসারী পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। 2001 সালের 11 সেপ্টেম্বর ইউএসের টুইন টাওয়ারে সংগঠিত সন্ত্রাসী হামলাকে ওই দিনকার তারিখ অনুযায়ী 9/11 বলা হয়ে থাকে। 2007 সালের 11 জানুয়ারি বাংলাদেশে জরুরি অবস্থা জারি হয়। 9/11-এর সাথে সামঞ্জস্য রেখে 11 জানুয়ারির এই জরুরি অবস্থা জারিকে কেউ কেউ 1/11 বলে সম্বোধন করেন এবং সেটি পরবর্তীকালে সর্বজন স্বীকৃতি পায়। 2007 সালের 22 জানুয়ারি বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু দেশের প্রধান দুই রাজনৈতিক দলের পারস্পরিক চরম অবিশ্বাস আর ভয়াবহ দাঙ্গা হাঙ্গামার কারণে সেনাবাহিনীর অনুরোধে তৎকালীন রাষ্ট্রপতি নির্বাচন বাতিল করে নির্বাচনের 11 দিন আগে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেন। 22 জানুয়ারি কেন নির্বাচন হলো না, কেন জরুরি অবস্থা জারি করতে হয়েছিল, গল্প চলে, সেসব সহজ সরল ইতিবৃত্তি থাকবে এ লেখায়। 2006 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম বলে তৎকালীন ঘটনা প্রবাহ দারুণভাবেই মনে আছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি যে আজকাল নির্বাচনে যেতে চায় না, আর আওয়ামী লীগ যে তত্ত্বাবধায়ক সরকার নামে শুনতে চায় না। 1996 সালে পরিস্থিতি ছিল ঠিক উল্টো। তখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলে গু ধরেছিল, আর বিএনপি গু ধরেছিল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু না করে দলীয় সরকারের অধীনেই নির্বাচনের জন্য। 2014 আর 2018 সালে আওয়ামী লীগ যেভাবে দলীয় সরকারের অধীনে নির্বাচন করেছে, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামের চাপের মুখে 1996 সালে বিএনপি সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করতে বাধ্য হলো। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালের জুনে আর 2001 সালের অক্টোবরে মন্দের ভালো গুছের দুটি নির্বাচন অনুষ্ঠিত হলো।
যার প্রথমটিতে জিতেছিল আওয়ামী লীগ, দ্বিতীয়টিতে বিএনপি। এই দুই নির্বাচন দেশে বিদেশে মোটামুটি গ্রহণযোগ্যই ছিল, যদিও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোনো গৌরবজনক ব্যবস্থা না। কেননা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রমাণ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পরস্পরকে মোটেই বিশ্বাস করে না। এরা অন্য স্বাভাবিক শান্তিপূর্ণ দেশগুলোর মতো সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে না। 2001 সালের সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার পর বিএনপি সিদ্ধান্ত নেয় 2006 নির্বাচনেও যে কোনো মূল্যে জয়ী হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল রেখেই দলীয় প্রভাব বজায় রেখে জালিয়াতির মাধ্যমে কিভাবে জয় নিশ্চিত করা যায়, বিএনপি সেই উপায় বের করতে লাগলো। এখনকার নির্বাচন কমিশনগুলো যেমন আওয়ামী লীগের দলদাস, তেমনি বিএনপির ওই সময়ে নিজেদের পছন্দ মতো একটা নির্বাচন কমিশন গঠন করেছিল, যার প্রধান ছিলেন বিচারপতি এম এ আজিজ। বিএনপিকে 2006 সালের নির্বাচনে জয়ী বানানোর জন্য যা যা সম্ভব ও প্রয়োজন 2002 সালে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পেয়ে এর সব কিছুই এম এ আজিজ করে রেখেছিলেন। আজিজ বিপুল সংখ্যক ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করেছিলেন, যাতে সেই ভুয়া ভোটগুলো দানের শীষে দিয়ে বিএনপিকে জয়ী বানানো যায়। অভিযোগ আছে আজিজের প্রস্তুতকৃত তালিকায় ভুয়া ভোটার ছিল 2 কোটিরও বেশি, তবে সংখ্যাটা 1 সুয়া বা 1.5 কোটিও হতে পারে, পৌনে 2 কোটিও হতে পারে। এই তালিকা অনুযায়ী নির্বাচন হলে 2006 সালেও বিএনপি ক্ষমতায় আসতো। আজিজ যে শুধু এই অপকর্মটুকুই করেছিলেন তা না, তিনি প্রতিনিয়ত বিভিন্ন উদ্ভট কর্মকাণ্ডের মাধ্যমে সংবাদ শিরোনাম হতেন। সম্পূর্ণ অনুল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো নিয়ে সংলাপে বসে তিনি কালক্ষেপণ করতেন। রাষ্ট্রের বিশিষ্ট নাগরিকরা তাকে নিয়ে সমালোচনা করলে কথা বলতে তো কোনো ট্যাক্স লাগে না বলে বিশ্রী মুখভঙ্গি করে টিটকারি মারতেন। পরমা এসে গণমাধ্যমকে বলতেন, আমার চেহারা উত্তম কুমারের মতো। বিদেশি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলো দেখা করতে চাইলেই তিনি আটকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতেন। হাসপাতালে দিন কাটিয়ে রাতের আধারে বাড়ি চলে যেতেন। সূর্যের আলো ফুটার আগেই ফের হাসপাতালের কেবিনে ঢুকে পড়তেন। এমনকি নির্বাচন কমিশনারকেও তিনি দেখা দিতেন না। তৎকালে তিনি জাতীয় ভার হিসাবে পরিচিত ছিলেন বিভিন্ন দৈনিক পত্রিকার বিদ্রোহী সাময়িকীগুলোর নিয়মিত হাসির খোরাক। এত উৎকট প্রধান নির্বাচন কমিশনার দেশে দ্বিতীয়টি ছিলেন না। তার ভাড়ামিতে খুদ বিএনপি বিরক্ত ও বিব্রত ছিল। তিনি 2008 সালে পরবর্তী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য তদবির পর্যন্ত করেছিলেন। আজিজ প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে অব্যাহতি পান 2007 সালের 21 জানুয়ারি। বিএনপির মনোনয়ন চান 2008 সালে। অর্থাৎ বিএনপি এমনই এক কমিডিয়ানকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছিলেন, যিনি এরকম একটা স্পর্শকাতর সাংবিধানিক পদ থেকে অব্যাহতি পাওয়ার 1 বছরের মধ্যে দলের মনোনয়ন চাইতে দ্বিধাবোধ করেননি। বিএনপি এখন সুষ্ঠু নির্বাচন চায়, নিরপেক্ষ নির্বাচন চায়, অবাধ গণতন্ত্র চায়। কিন্তু এই বিএনপি সেই বিএনপি যে বিএনপি এম এ আজিজের মতো একজন বিদূষকের হাতে নির্বাচন পরিচালনার গুরুবার তুলে দিয়েছিলেন। বিএনপির কাছে আজিজ হচ্ছেন নিরপেক্ষ ব্যক্তি। 2006 নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিএনপি 2004 সালে অত্যন্ত হঠকারী ও দুরন্তর একটি কাজ করে। বিএনপির এই কাজটি বাংলাদেশের পরবর্তী 20 বছরের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে চলেছে। প্রকৃতপক্ষে তাদের এই একটি কাজই 1/11 জন্ম দেয় এবং দেশের রাজনীতির ভূপ্রকৃতি ও কুলনলচে আমূল পাল্টে দেয়। সেটি হলো নির্দিষ্ট একজন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানানোর জন্য সংবিধান পরিবর্তন। স্বাভাবিক নিয়ম ছিল প্রধান বিচারপতির মধ্যে যিনি সবার শেষে অবসর নিয়েছেন তিনি হবেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। কে এম হাসান ছিলেন বিএনপির পছন্দের প্রধান বিচারপতি। জনশ্রুতি আছে তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকও। তিনি
শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বিচার কার্যে বিব্রত বোধ করেছিলেন। বিএনপির চাওয়া ছিল এই কে এম হাসানই যেন 2006-এর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন। হাসান প্রধান উপদেষ্টা হলে বিএনপির জয় নিশ্চিত। তখন প্রধান বিচারপতিদের অবসর গ্রহণের বয়স ছিল 65 বছর। সেই অনুযায়ী স্বাভাবিক নিয়মে 2004 সালে হাসান অবসরও নেন, কিন্তু হাসানের পরে যিনি সৈয়দ JR মুদাচ্ছের আলী প্রধান বিচারপতি হন, তার বয়স 65 হয়ে যায় 2005 সালে। ফলে 2006 সালে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়ে যান মুদাচ্ছের, কিন্তু বিএনপির হাসানকেই চাই। এ অবস্থায় বিএনপি সরকার সংবিধান সংশোধন করে প্রধান বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 65 থেকে বাড়িয়ে 67 করে দেয়, যাতে মুদাচ্ছের 2005-এ অবসর না নিয়ে 2007-এ অবসর নেন। মুদাচ্ছেরকে 2007-এ অবসর নেওয়ানো গেলে 2006 সালে হাসানই হন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। অর্থাৎ সেরেফ কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানানোর জন্য বিএনপি সরকার সংবিধান সংশোধন করেছিল। এই অতিলোভের কারণেই বিএনপির পতন ঘটেছিল। বিএনপির পতন আনে 2006 সালের দুটো ঘটনা, এই সংবিধান সংশোধন আর আগস্টে বিরোধী দলের সমাবেশে গ্রেনেড হামলা। কে এম হাসান প্রধান উপদেষ্টা হবেন। তৎকালীন প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এই ব্যাপারটিকে কোনোভাবেই মানতে ইচ্ছুক ছিলেন না। আওয়ামী লীগ সাফ জানিয়ে দেয়, হাসান প্রধান উপদেষ্টা হলে 2006-এ অনুষ্ঠিতব্য নির্বাচন তারা বর্জন করবে। উল্লেখ্য, এর এক দশক আগেও ফেব্রুয়ারি 1996 আওয়ামী লীগ বিএনপি আয়োজিত একটা নির্বাচন বর্জন করেছিল। বর্জনের পরও বিএনপি গায়ের জোরে নির্বাচনটি করেছিল। আওয়ামী লীগ যেভাবে গায়ের জোরে 2014 সালে বিএনপি বর্জিত নির্বাচন করে এবং অল্প সময়ের মধ্যে পদত্যাগও বাধ্য হয়েছিল। বিএনপি চাইছিল আওয়ামী লীগ 1996-এর মতো ফের নির্বাচন বর্জন করুক। বিএনপি কালক্ষেপণের পথ অবলম্বন করল। প্রধান উপদেষ্টা কে হবেন এ নিয়ে দুই দলের মধ্যে সংলাপের প্রস্তাব এলো। সাব্যস্ত হলো দুই দল 5 জন করে প্রতিনিধি নিয়ে সংলাপে বসবে, কিন্তু বিএনপি তাদের প্রতিনিধি দলে জামায়াতে ইসলামী সদস্য রাখায় আওয়ামী লীগ তাতে আপত্তি তুলল এবং বিএনপিও গু ধরল প্রতিনিধি দলে তারা জামায়াতকে রাখবেই। ফলে সংলাপ ব্যস্ত যাওয়ার উপক্রম হলো। সংলাপ হবে কি হবে না এ নিয়ে অনিশ্চয়তার মুখে দেশে তখন ব্যাপক রাজনৈতিক সহিংসতা চলছিল। 2004 সালের আগস্টে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ক্ষত তখনও সারেনি। 2004 সালের আগস্টে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ক্ষত তখনও শুকায়নি। তখন আওয়ামী লীগ না পারছে বিএনপিকে কোনোভাবে বিশ্বাস করতে, না বিএনপি দিতে চাইছে কোনো রকম ছাড়। দুই দলই ততক্ষণে জেনে গেছে 2006-এর নির্বাচনে যারা জয়ী হবে পরবর্তী কয়েক দশক সেই দলই দেশ শাসন করবে। বহুমুখী চাপে বিএনপি তাদের প্রতিনিধি দল থেকে জামায়াতকে বাদ দিতে সম্মত হলো এবং দফায় দফায় সংলাপে বসলেন বিএনপির মহাসচিব আব্দুল হান্নান ভূঁইয়া আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। মান্নান জলিল সংলাপ শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল। কে এম হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর ব্যাপারে বিএনপি, কে এম হাসানকে প্রধান উপদেষ্টা না বানানোর ব্যাপারে আওয়ামী লীগ শেষ মুহূর্ত পর্যন্ত অনড় ছিল। এরই মধ্যে দেশে চলছিল বেদরক জ্বালাও পোড়াও আন্দোলন, হামলা পাল্টা হামলা। 2006-এর 28 অক্টোবর তৎকালীন বিএনপি সরকারের মেয়াদ শেষ হয়। ওই দিনই প্রধান উপদেষ্টা হিসেবে কে এম হাসানের শপথ নেওয়ার কথা, কিন্তু ঢাকা সেদিন নরক কুণ্ডে পরিণত হয়েছিল। সেদিন আওয়ামী লীগ সমাবেশ ডেকেছিল পল্টন ময়দানে, এখন যেটি অস্তিত্বহীন। বিএনপি নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে, জামায়াত বায়তুল মুকাররমের উত্তর গেটে। বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলও সেদিন পল্টন ময়দানেই সমাবেশ ডাকে। উল্লেখিত 3টি স্থানে পরস্পর লাগোয়া, বোঝাই যাচ্ছিল সেদিন সংঘর্ষ হবে। সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেদিন রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছিল, কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত তাতে কর্ণপাত করেনি। স্বল্প দূরত্বের মধ্যে 3 দল সমাবেশ বাস্তবায়ন করে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বিভীষিকাময় সশস্ত্র সংঘর্ষ লিপ্ত হয়। বিএনপি জামায়াতের পক্ষে পুলিশও সেদিন ব্যাপক গুলিবর্ষণ করে।
বহুমুখী সংঘর্ষে ঢাকা সেদিন 5 জন নিহত হয়, সারা দেশে 13 জন। 28 অক্টোবর বিশ্ববাসী প্রত্যক্ষ করে বাংলাদেশের রাজধানী ঢাকায় দুই রাজনৈতিক জোটের কর্মীরা পরস্পরকে সাপের মতো পিটিয়ে মেরেছে। সেদিনকার দীর্ঘস্থায়ী সংঘর্ষের স্থিরচিত্র ও চলচ্চিত্র যারা গণমাধ্যমে দেখেছেন, নিজেদেরকেই কেউই ধরে রাখতে পারেননি। প্রকাশ্যে মানুষ কর্তৃক মানুষ পিটিয়ে মারার এমন বীভৎস ঘটনা বাংলাদেশের আগে খুব বেশি ঘটেনি। সেদিন দুই জোটের কর্মীরা প্রতিপক্ষের কর্মীদের লাশের উপর দাঁড়িয়ে উল্লাস করেছিল। ক্ষমতায় যাওয়ার লোভ মানুষকে কতটা পিশাচ করে তুলতে পারে এর প্রমাণ উদাহরণ 28 অক্টোবর। বুদ্ধি হওয়ার পর দুটো রাজনৈতিক ঘটনা মনোজগতে ভীষণ প্রভাব ফেলছে। 2004-এর গ্রেনেড হামলা, 2006-এর 28 অক্টোবর পল্টন হত্যাকাণ্ড। বিচারপতি KM হাসান পিছু হটলেন, জানিয়ে দিলেন তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে অপারগ। সংবিধান বলে উপযুক্ত ব্যক্তি না পাওয়া গেলে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা পদে আসীন হবেন। সংবিধান বলে উপযুক্ত ব্যক্তি না পাওয়া গেলে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা পদে আসীন হতে পারবেন। কিন্তু ইয়াজউদ্দিন আর উপযুক্ত ব্যক্তি খোঁজার চেষ্টা করেননি। যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই পরদিন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। অন্তত KM হাসানকে টেকানো গেছে ভেবে ব্যাপারটাকে আওয়ামী লীগ তাদের আন্দোলনের প্রাথমিক বিজয় বলে গণ্য করতে থাকে, আর বিএনপি একে বিবেচনা করে পরাজয় হিসেবে। কিন্তু ইয়াজউদ্দিনকেও আওয়ামী লীগ মন থেকে পুরোপুরি গ্রহণ করতে পারেনি, কেননা তিনিও বিএনপির আমলেই নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি। তবু আপাতত ইয়াজউদ্দিনকে মন্দের ভালো হিসেবে হজম করা ছাড়া আওয়ামী লীগের আর কিছুই করার ছিল না। ওদিকে KM হাসানকে হারানোর বেদনা মেনে নেওয়া ছাড়া বিএনপিরও করার কিছু ছিল না। ওদিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে MA আজিজ তখনও বিদ্যমান। প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি বিএনপির, প্রধান নির্বাচন কমিশনার বিএনপির, নির্বাচনে জয়ের সমীকরণ তখনও বিএনপিরই পক্ষে। ওই তত্ত্বাবধায়ক সরকারেও বিএনপিরই নিয়ন্ত্রণ ছিল বেশি। বিএনপির জন্য বিনা মেঘে বজ্রপাত ঘটল। তখন নিরপেক্ষভাবে কাজ করার উপযুক্ত পরিবেশ নেই কারণ দেখিয়ে 10 উপদেষ্টার মধ্যে 4 জন একযোগে পদত্যাগ করল। এই উপদেষ্টা চতুষ্টয়ের আকবর আলী খান, সুলতানা কামাল, হাসান মসহুদ চৌধুরী, CM শফি সামি। পদত্যাগকালে আওয়ামী লীগ লাভবান হলো। তারা দেখাতে পারল দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। বিএনপির পায়ের নিচ থেকে ক্রমশ মাটি সরে যেতে লাগলো। কোনো কিছুই আর বিএনপির অনুকূলে থাকলো না। সহিংসতা তখনও বন্ধ হয়নি। জেলায় জেলায় সংঘর্ষ আর প্রাণহানি অব্যাহতই ছিল। অক্টোবর পরবর্তী সহিংসতায় দেশে নিহতের মোট সংখ্যা ছিল 40-এর বেশি। দুই জোটের প্রায় সমান সংখ্যক কর্মী নিহত হয়েছিল। যে কোনো সময়ে যে কোনো কিছু ঘটে যেতে পারে এমন আতঙ্ক আর আশঙ্কায় তখন দিনাতিপাত করতে হয়েছে সাধারণ মানুষকে। উচ্চ মাধ্যমিক শেষে তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার কথা, কিন্তু রাজনৈতিক গোলযোগপূর্ণ পরিস্থিতিতে কোনো বিশ্ববিদ্যালয়ে তখন ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। ফলে আমাদের শিক্ষা জীবন পিছিয়ে গিয়েছিল অন্তত অর্ধ বছর। জন্মের 1988 পর সবচেয়ে বেশি রাজনৈতিক সহিংসতা দেখেছি 1996 আর 2006 সালে। দুটোই ছিল বিএনপির ক্ষমতা হস্তান্তরের বছর। দুইবারের একবারও বিএনপি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি বা করতে পারেনি। 1996 সালে আওয়ামী লীগের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রবর্তন। বিএনপি তা মেনে না নিয়ে একতরফা নির্বাচন করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। 2006-এ KM হাসানকে প্রধান উপদেষ্টা বানাতে গিয়ে বিএনপি সব কিছু কুইয়েছে। যাই হোক, ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার এগোতে লাগলো নানাবিধ ছড়াই উত্তরের মধ্য দিয়ে। MA আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ঘোষণা করল নির্বাচন হবে 2007 সালের 22 জানুয়ারি। ওই তারিখে নির্বাচন হবে মর্মে সব কিছু ঠিকঠাক এগোচ্ছিল। কিন্তু গল্পের মাঝখানে হঠাৎ টুইস্ট হিসেবে হাজির হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় ঐক্যজোট, আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় মহাজোট, দুই গ্রুপই জাতীয় পার্টিকে নিজেদের জোটে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। প্রধান দুই দলের একচ্ছত্র প্রতিযোগিতার মাঝে এরশাদ হঠাৎই গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মতো নিজেকে নিলামে তুললেন।
এরশাদের অবস্থান ছিল এমন, যারা জয়ী হলে তাকে রাষ্ট্রপতি বানাবে, তিনি তাদের জুটেই যাবেন। কোনো জুটে এই শর্তে রাজি হলো না। তবে আওয়ামী লীগ তাকে বিএনপি চেয়ে অপেক্ষাকৃত বেশি সুযোগ সুবিধা দিতে আগ্রহ দেখালো। রাষ্ট্রপতি বানানো হতেও পারে মর্মে প্রলোভন দেখাতে লাগলো। প্রথম দিকে বিএনপির দিকে বেশি ঝুঁকে থাকলেও এরশাদ শেষ পর্যন্ত ঘোষণা দেন নির্বাচনে তিনি আওয়ামী লীগের সাথে জোট সঙ্গী হচ্ছেন। বিএনপির প্রভাব বলয়ে থাকা ইয়াজউদ্দিন আহমদের তত্ত্বাবধায়ক সরকার তখন এরশাদের কিছু পুরনো মামলা পুনরুজ্জীবিত করে দিল। ফলে এরশাদের 5টি মনোনয়নপত্রই বাতিল হয়ে যায়। তাতে আশঙ্কা দেখা দিল এরশাদ 22 জানুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না। মামলা পুনরুজ্জীবিতকরণ ছিল এরশাদকে বিএনপির চাপে রাখার কৌশল। আগে থেকেই বিবিধ অভিযোগ করতে থাকা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে মহাজোটে না পাওয়ার আশঙ্কা থেকে চূড়ান্তভাবে ঘোষণা দিল আওয়ামী লীগ 22 জানুয়ারি নির্বাচনেও যাবে না এবং যে কোনো মূল্যে তারা এই নির্বাচন প্রতিহত করবে। 1-11 নিয়ে যখনই যত আলোচনা হতে দেখেছি, হুসেন মোহাম্মদ এরশাদের এই ব্যাপারটা কোথাও আলোচিত হতে দেখিনি। 1-11 নাজিলে এরশাদ যে সর্বশেষ প্রভাবক হিসেবে কাজ করেছিল, এটা কেন কেউ আলোচনায় আনেন না? অথচ স্পষ্ট মনে আছে 22 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সব পক্ষ সম্মত ছিল, সমস্ত আয়োজনও সম্পন্ন ছিল, পুরোপুরি প্রস্তুত ছিল নির্বাচনী মঞ্চ। বিএনপি তখন এরশাদের কিছু মামলা পুনরুজ্জীবিত করে আওয়ামী জোটে জাতীয় পার্টির অন্তর্ভুক্তির ঠেকাতে গিয়ে পরিস্থিতি একেবারেই নো রিটার্নস জোনে নিয়ে গিয়েছিল। তীব্র গণ আন্দোলনের মুখে 1991 সালের পতনের পর যে স্বৈর শাসকের অবশিষ্ট জীবন কারাগারে গানি টেনে কাটানোর কথা ছিল, আওয়ামী লীগ বিএনপি যুথবদ্ধ আন্দোলন করেছে, যার পতন ঘটানোর জন্য মাত্র 1.5 দশকের ব্যবধানে সেই আওয়ামী লীগ বিএনপির কাছে সেই স্বৈরশাসকই হয়ে উঠলেন পরম আরাধ্য জোট সঙ্গী, হয়ে উঠলেন দেশীয় রাজনীতির তুরুপের তাস। ব্যাপারটা এরশাদের সৌভাগ্য না বাংলাদেশের দুর্ভাগ্য বুঝে ওঠা ভার। যা হোক, রাজনৈতিক দলগুলো যখন কামড়া কামড়ির শেষ সীমানায় পৌঁছে যায়, তখন সেনা অভ্যুত্থান অনিবার্য হয়ে ওঠে। সবাই যখন নিশ্চিত হলো 22 জানুয়ারির নির্বাচন পণ্ড হতে যাচ্ছে, তখন শীর্ষ সেনা কর্মকর্তারা বঙ্গভবনে গেলেন, রাষ্ট্রপতিকে বললেন, বিদেশি রাষ্ট্রদূতেরা বলে দিয়েছে চলমান রাজনৈতিক সহিংসতা আরও দীর্ঘ হলে শান্তি মিশন থেকে জাতিসংঘ বাংলাদেশি সেনাদেরকে প্রত্যাহার করে নেবে। ফলে বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকারটি ভেঙে দিয়ে নতুন আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, দেশে জরুরি অবস্থা জারি করতে হবে। রাষ্ট্রপতি তাই করলেন, সরকার ভেঙে দিলেন, জরুরি অবস্থা জারি করলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, নাম তো শোনাই হোগা, ডক্টর মোহাম্মদ ইউনুস তখন শান্তিতে সদ্যই নোবেল পদক পেয়ে জনপ্রিয়তার তুঙ্গে। সেনাবাহিনী ইউনুস সহ আরও অনেককেই অনুরোধ করেছিল নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে, কেউই রাজি হননি। শ্বাসরুদ্ধ করে এক পরিস্থিতির পর রাজি হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফখরুদ্দিন আহমেদ। 2007 সালের 11 জানুয়ারির নতুন এক সেট উপদেষ্টা নিয়ে ফখরুদ্দিন আহমেদ নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন। শপথ নেওয়ালেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন। শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রতিনিধি দল উপস্থিত থাকলেও বিএনপি অনুপস্থিত ছিল, কারণ এই সরকার ছিল বিএনপির জন্য চূড়ান্ত পরাজয়। এই সরকারের আগমনের মধ্যে দিয়েই দেশ থেকে বিএনপি অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। শপথ গ্রহণ অনুষ্ঠানের অনুপস্থিতির কারণে সরকার বিএনপির উপর অপেক্ষাকৃত বেশি চড়া হয়েছিল। যা হোক, 11 জানুয়ারি দেশ জুড়ে জরুরি অবস্থা জারি হলো, সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হলো। বড় দুই রাজনৈতিক দলের প্রায় সব শীর্ষ নেতাকে পর্যায়ক্রমে কারাগারে পুরা হলো। কেউ টু শব্দ করল না বা করতে পারল না, দেশ নিমিষেই ঠান্ডা হয়ে গেল। জ্বালাও পুরাবের যন্ত্রণায় যে রাজপথে বের হওয়ারই জু ছিল না, সেই রাজপথ নিজ ঝুম নিরালায় চলে গেল। প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার মিশনে যে নেতাদের ঘুম আসতো না, আপন পশ্চাৎ প্রদেশকে বাঁচানো তাদের দায় হয়ে গেল। প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার মিশনে যে নেতাদের ঘুম আসতো না, আপন পশ্চাৎ প্রদেশ বাঁচানোই তাদের দায় হয়ে গেল। তর্জন গর্জনরত রাজনীতি মুহূর্তেই শ্মশানের মতো শুনশান হলো।
সেনা সদর দফতরে গিয়ে অনেক নেতাই মুচলেকা দিয়ে এলেন, এই যাত্রায় বেঁচে গেলে রাজনীতির নাম আর মুখে আনবো না। আরও একবার প্রমাণিত হলো গণতন্ত্র বাংলাদেশের লুবি রাজনৈতিক নেতাদের জন্য না। গণতন্ত্র পেলে বাংলাদেশের নেতারা জনসাধারণের মাথায় মল ত্যাগ করে আস্থার দেশটাকে দুর্গন্ধময় শৌচাগারে পরিণত করেন। সেনাবাহিনীর বুটের তলায় বাংলাদেশি রাজনীতিকদের উপযুক্ত স্থান। এই জায়গাটা আমি আবার পড়ছি, গণতন্ত্র বাংলাদেশের লুবি রাজনৈতিক নেতাদের জন্য না। গণতন্ত্র পেলে বাংলাদেশের নেতারা জনসাধারণের মাথায় মল ত্যাগ করে সমস্ত দেশটাকে দুর্গন্ধময় শৌচাগারে পরিণত করেন। সেনাবাহিনীর বুটের তলায়ই বাংলাদেশি রাজনৈতিকদের উপযুক্ত স্থান। বেসামরিক ফখরুদ্দিন আপাত দৃষ্টিতে সরকার প্রধান হলেও 1-11 সরকার প্রকৃতপক্ষে সামরিকই ছিল, আধাসামরিক সরকার। রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো তখন সেনা সদর থেকে আসতো। সেনাবাহিনী যে কোনো সময় পূর্ণাঙ্গভাবে ক্ষমতা নিয়ে নিতে পারে এমন আশঙ্কা তখন সার্বক্ষণিক ছিল। কিন্তু বিদেশি চাপে হোক কিংবা অন্য কোনো কারণে তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ প্রত্যক্ষভাবে ক্ষমতা দখল করেননি, বরং দেশে কিছু রাজনৈতিক সংস্কার ঘটিয়ে রাজনৈতিক নেতাদের স্বরূপ উন্মোচন করে দিয়ে দেশের শেষের দিকে জরুরি অবস্থা শিথিল করে সেনা সমর্থিত সরকার 2 বছরের মাথায় দেশে সাধারণ নির্বাচন আয়োজন করে। তর্ক সাপেক্ষে সেটি ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। ওই সরকার আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে গিয়েছিল, সেটি হলো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথককরণ। অতীতের সরকারগুলো যা পারেনি, দায়িত্ব পেয়েই ফখরুদ্দিন সরকার বিচার বিভাগ পৃথককরণে সেই দুরূহ কাজ সম্পন্ন করে ফেলেছিল। এই সরকারকে ঠাট্টা চলে আমি 3 উদ্দিন সরকার বলি, যেহেতু 3 জন উদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন মিলে সরকারটা চালাতেন। এখন বড় 2 দলের শীর্ষ নেতাদের মুখে প্রায় শোনা যায় 1-11-এর কুশলীদেরকে খুঁজে বের করা হবে, বিচারের মুখোমুখি করা হবে, ভবিষ্যতে আর 1-11 গড়তে দেওয়া হবে না ইত্যাদি। কিন্তু মনে রাখতে হবে 1-11 ভিন গ্রহ থেকে কেউ এসে গটিয়ে দিয়ে যায়নি, ভিন্ন মহাদেশ থেকেও কেউ এসে চাপিয়ে দিয়ে যায়নি। 1-11-এর কুশলী বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, জাতীয় পার্টির নেতারাই। তাদের এই পারস্পরিক অবিশ্বাস, নজিরবিহীন নির্লজ্জতা আর প্রাণসংহারী সহিংসতার কারণে তৃতীয় শক্তি সামরিক বাহিনীর দেশের নিয়ন্ত্রণভার হাতে তুলে নিতে বাধ্য হয়েছিল। রাজনৈতিকদের লোভের বলি হয়েছিল অর্ধশত প্রাণ, অঙ্গহানি হয়েছিল শত শত মানুষের, অপচয় হয়েছিল শত শত কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। 1-11 বাংলাদেশের ক্ষমতা লিপ্সু রাজনৈতিক নেতাদেরই যুদ্ধ শিশু, একথা এখন কেউ বলে উচ্চারণ করে না। 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধান থেকে তুলে দিয়েছিল। আওয়ামী লীগের কাছে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। সুপ্রিম কোর্ট সরকারকে বলেছিল তুলে দেওয়ার আগে পরবর্তী 2 নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার চালু রাখতে। আওয়ামী লীগ তাতে কর্ণপাত না করে তত্ত্বাবধায়ক সরকার নির্মূল করে 2টো নির্বাচন নিজেদের অধীনে করেছে। সেই নির্বাচনের মান ছিল সর্বসম্মতভাবে বিভৎস ও কুৎসিত। 1975 থেকে 1991 পর্যন্ত 16 বছর সেনা শাসনের থেকে বাংলাদেশ পরবর্তী 15 বছর বেসামরিক সরকার চালিত হয়েছে, ফের 2 বছরের আধাসামরিক শাসন। সেই 2 বছরের পর আওয়ামী লীগ টানা 15 বছর ক্ষমতায় আছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো ইচ্ছে বা পরিকল্পনা এই আওয়ামী লীগের হাতে নেই। ইতিহাস বলে ক্ষমতার পরবর্তী পালাবদলও শান্তিপূর্ণ হবে না। অশান্তির ধরনটা কেমন হবে তা জানা থাকলেও এইটুকু নিশ্চিত, অশান্তির সন্নিকটে এবং সেই অশান্তির কুশীলব রাজনৈতিক নেতারাই। তরুণদেরকে ইতিহাস জানানোর কাজটা তেমন কেউ করে না। ইতিহাস না জানিয়েই তরুণদেরকে দোষারোপ করা হয়, তরুণরা কিছুই জানে না মর্মে বিশুদ্ধার করা হয়, হেয় প্রতিপন্ন করা হয়। কিন্তু তাদের সামনে নির্দলীয় নির্মোহ ইতিহাস তুলে ধরতে হবে। ইতিহাস তুলে না ধরলে তারা বুঝবে না তাদেরকে কোন পথে যেতে হবে। মেধাবী ছেলে মেয়েদেরকে রাজনীতিতে না আনা গেলে দেশের ভাগ্যে পরিবর্তন আসবে না। আগামী নির্বাচনে যারা প্রথমবারের মতো ভোট দিবে
তাদের জন্মের সময়কার 1-11 ইতিবৃত্তি জানিয়ে গেলাম। আশঙ্কা প্রকাশ করে গেলাম, ভিন্ন নামে ভিন্ন রেসিপিতে ভিন্ন স্বাদে 1-11 আবারও ফিরে আসবে। ক্ষমতা হস্তান্তরের সুনির্দিষ্ট সুপ্রতিষ্ঠিত সর্বজন শিরোধার্য পদ্ধতি চালু হওয়ার আগ পর্যন্ত 15-20 বছর পর পর বাংলাদেশের বুকে বারবার 1-11 নেমে আসবেই। রাজপথে আর্মির বুটের শব্দ শোনা যাবে। আর রাজনীতি করব না মুসলেকা দিয়ে বিপদ কাটার পর সুযোগ বুঝে আবার রাজনীতিতে সহিংসতা সৃষ্টিকারী নেতা সংখ্যা বাড়বে। তো এই ছিল শ্রীমান আখতারুজ্জামান আজাদের চমৎকার একটি প্রবন্ধ। তো আমি আপনাদের সঙ্গে দীর্ঘ সময় কেন এই প্রবন্ধটি পড়লাম, কারণ আমাদের তরুণ প্রজন্মের এই ইতিহাসটা জানাটা খুব জরুরি। আমি ব্যক্তিগতভাবে তখন ছিল, আমি সম্ভবত ক্লাস 7 বা 8 পড়তাম। আমার একটু মনে পড়ে এমন অসৎ ব্যক্তিকে তখনকার সরকার শায়েস্তা করেছিল। খারাপ ডাক্তারকে পানিতে নামিয়ে, কোমর পর্যন্ত পানিতে নামিয়ে, ঠান্ডা ছিল তখন, পানিতে নামিয়ে এদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। আমরা যারা তরুণ প্রজন্ম আছি, বিশেষ করে যাদের বয়স 15, 16, 20, 25 বা 30, এই যাদের বয়সটা, আমাদের প্রত্যেকেরই আসলে এই যে রাষ্ট্র জুড়ে অন্ধকার, চতুর্দিকে খন্দকার, আখতারুজ্জামান আজাদ সাহেবের এই ধরনের বইগুলো পড়াটা অতি আবশ্যক। কেন পড়া আবশ্যক? কারণ এই রাষ্ট্র আমার, এই রাষ্ট্রের নাগরিক আমি, এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব আমি। যেহেতু এই রাষ্ট্রের নাগরিক আমি, সেই ক্ষেত্রে আমার এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অতি আবশ্যক। তো আপনারা ফেসবুকে হয়তো ওনার অনেকেই লেখা পড়েন, আমি ওনার এমন কোনো লেখা মিস দিই না, আমি ওনার প্রত্যেকটা লেখাই পড়ি। তো আপনারা যদি এই বইটা সংগ্রহ করতে চান, বা ওনার আরও অসংখ্য বই আছে, সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ওনার একটা চমৎকার বই আছে, আপনারা চাইলে ওনার এই বইটাও পড়তে পারেন, এবং এটা সহ ওনার আরও অসংখ্য বই আছে, আপনারা সেই বইগুলোও পড়তে পারেন। এবং অবশ্যই এই দেশটা আমাদের, এই দেশটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, তরুণ হিসাবে আমাদের এগিয়ে আসা উচিত সেই পদক্ষেপগুলো নিতে। এবং আমাদের বর্তমানে বাংলাদেশের একমাত্র ভরসা ব্যক্তি হচ্ছেন মিস্টার তারেক রহমান। আপনার দিকে পুরো জাতি তাকিয়ে আছে। আপনি একমাত্র ব্যক্তি যার দ্বারা ভেঙে চুরে ধ্বংস হয়ে যাওয়া এই দেশটাকে সামনের দিকে আবার এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার একটা বিনীত অনুরোধ, আমাদের তরুণ প্রজন্মের, আপনি যদি 100 জন তরুণকে জিজ্ঞেস করেন আপনি কি বাংলাদেশে থাকবেন, 100 জনের মধ্যে 90 থেকে 95 জন বলবেন যে না, আমি বাংলাদেশে থাকতে চাই না। তো আমার তারেক জিয়া সাহেবের কাছে রিকোয়েস্ট, আপনি দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করেন যে তরুণরা কোনোভাবে যেন এই দেশ থেকে চিন্তা মাথায় না নেয়। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আমার এই পুরো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যদি মনে হয় যে এই ইনফরমেশনটা তরুণ প্রজন্মের অনেকের জানা প্রয়োজন, তাদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকেন।